কি থেকে কি হয়ে গেল তে কিছুই বুঝতে পারছে না। তে সোজা তার রুমে গিয়ে দরজাটা আটকে দিল। তের মা তার পেছনে ডাকতে ডাকতে এসে দেখতে পায় তার মেয়ে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। বেশ কয়েকবার ডাকার পর তে দরজা খুলল না। জেহুপের আজকের ব্যবহারটা তে কিছুতেই বুঝতে পারছে না। নিজের বন্ধুর সাথে কেউ কি এমন ব্যবহার করতে পারে? আর জাঙ্কুক যে তাকে ভালোবাসে সেটা তো কখনো বলেনি জাঙ্কুক, বা ওর কথাবার্তায় তে কখনো বুঝতে পারেনি। জাঙ্কুক ছেলেটার প্রতি তেরও একটা আলাদা ফিলিংস কাজ করে, আলাদা এক অনুভূতি যা কারোর প্রতি এখনো কাজ করেনি তের। কিন্তু জাঙ্কুকও যে তাকে ভালোবাসে সেটা মনে হতেই খানিকটা লজ্জা পেয়ে যায় তে। পর মুহূর্তে নিজের ভাইয়ের করা ব্যবহারের জন্য ক্ষমা চাইতে হবে জাঙ্কুকের কাছে। তাই ভেবে তে জাঙ্কুকের নম্বরটা ডায়াল করলো। কয়েকবার রিং হতে হতে কেটে গেল। শেষবারে কলটা জাঙ্কুক রিসিভ করলো। হ্যালো হ্যাঁ জাঙ্কুক, হ্যালো। অনেকক্ষণ নীরবতা চলে অপাশ থেকে, কেউ কিছু বলল না। তে আবারও বলে উঠল, কথা বলবেন না আমার সাথে? ভাইয়ের ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। সরি, ভাইয়ের ব্যবহারের জন্য আমি খুবই দুঃখিত। প্লিজ ভাইয়ের কথায় রাগ করবেন না, আমার সাথে কথা বলা বন্ধ করবেন না। জিহুক ভুল কিছু বলেনি, তার জন্য আপনি ক্ষমা চাইছেন কেন? যে কোনো ভাই রেগে যেত এই পরিস্থিতিতে। আপনি যে আমাকে ভালোবাসেন আমাকে তো কখনো বলেননি। ভেবেছিলাম কিছুদিনের মধ্যেই জানাবো। এখানে আসার পর ট্রেন থেকে শুরু করে আপনার সাথে ঘটে যাওয়ার সমস্ত ঘটনাই বলেছিলাম, শুধু আপনার নামটাই বলা হয়নি। যেহেতু এই ব্যাপারটাই অনেক সাপোর্ট করেছিল আমায়, কিন্তু ও যেভাবে রিয়েক্ট করবে সেটা আমি ভাবতেও পারিনি। ভাইয়া এসব প্রেম ভালোবাসার ব্যাপারে খুব স্টেট, এসব কখনোই সাপোর্ট করে না। কখনো কোনো ছেলের সাথে বন্ধুত্ব তো দূরেই থাক, কথা বলতে অব্দি আমায় দেয়নি। 5 বছর আগে একটা মেয়ের সাথে ভাইয়ার রিলেশন ছিল। মেয়েটা ভাইয়াকে ঠকিয়ে অন্য ছেলেকে বিয়ে করেছে। তারপর থেকে ভাইয়া এমন হয়ে গেছে। আচ্ছা বুঝলাম। একটা কথা আপনাকে বলতে চাই। বলুন। এমন সময় জেহুক তের দরজায় জোরে জোরে ধাক্কাচ্ছে আর তেকে বারবার ডাকছে। ভাইয়া ডাকছে, আমি আপনার সাথে পরে কথা বলছি, বাই। বলেই তে কলটা কেটে দিল। কি রে, এতক্ষণ ধরে দরজা ধাক্কাচ্ছি, দরজা খুলছিস না কেন? ঘরের ভেতর কি করছিলি এতক্ষণ? আসলে আমি ঘুমিয়ে পড়েছিলাম। 9টা বাজতে চললো, চল ডিনার করবি। চলো। তারপর ডিনার শেষে রুমে এসে ভালো করে দরজা বন্ধ করে আবারও ফোন নিয়ে বারান্দায় চলে গেল তে। তারপর জাঙ্কুককে ফোন দিল। হ্যালো, আপনি শুনছেন? ওই সময় কি বলতে চেয়েছিলেন এবার বলতে পারেন। বলবো, আগে এটা বলুন তো, আপনি এত আস্তে কথা বলছেন যে? পাশে কি কেউ আছে? পাশে কেউ থাকলে তো ফোনই দিতে পারতাম না। ভাইয়া আপনার সাথে কথা বলতে নিষেধ করেছে, আর ভাইয়া পাশে রুমেই আছে, তাই এভাবে কথা বলছি। তো জিহুবের নিষেধের পরেও আমার সাথে কথা বলছেন যে? জিহুব দেখলে তো আপনাকেই বকবে। আরে ভাইয়া দেখবে না। যাই হোক, নিষেধ তো করেছে। ভাইয়ের সব কথা শুনতে তো আমি বাধ্য নই, কারণ আমি আপনাকে। বলেই তে থেমে গেল। এক নাগারে বলতে বলতে ওর খেয়ালই নেই যে ও কি বলছে। কি হলো, থেমে গেলেন কেন? আপনি আমাকে কি? কিছু না। কিছু তো একটা বলতেই নিচ্ছিলেন, কি সেটা বলুন তো। বললাম তো কিছু না। আচ্ছা, আপনি কি আমাকে ভালোবাসেন? এটা শুনে বেশ কিছুক্ষণ চুপ হয়ে রইল। তারপর জাঙ্কুক আবারও মৃদু হেসে বলল, জানি পারছেন, নয়তো ভাইয়ার নিষেধ সত্ত্বেও লুকিয়ে লুকিয়ে আমার সাথে ফোনে কথা বলতেন না, আর জিহুবের হয়েও আমাকে সরি বলতেন না। কি ঠিক বলছি তো? বেশ কিছুক্ষণ চুপ থাকার পর তে ছোট্ট করে জবাব দিল, তাহলে তখন কিছু না বললেন কেন? আমি ঘুমাবো, আমার ঘুম পাচ্ছে। জাঙ্কুক বুঝতে পারলো তে লজ্জা পাচ্ছে, তাই আর কথা বাড়ালো না জাঙ্কুক। ওকে, গুড নাইট। আর তেও কিছু না বলে ফোনটা কেটে দিল। এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। জাঙ্কুক আর তের সম্পর্ক ভালোই চলছে, তবে সেদিনের পর আর দেখা হয়নি তাদের। ইনফ্যাক্ট দেখা করার কোনো সুযোগও নেই তাদের, কারণ এখন প্রতিদিন জেহুক থেকে ভার্সিটিতে নিয়ে যায় আবার নিয়ে আসে, তাই তাদের দেখা করার কোনো সুযোগ নেই। ড্রয়িং রুমে বসে জাঙ্কুকের সাথে মেসেজে কথা বলছিল তে। হঠাৎ তার মায়ের ডাকে ফোন সোফায় রেখেই চলে যায় তে। এর মাঝেই জেহুক ড্রয়িং রুমে এসে বসে। তখনই তের ফোনে মেসেজের টোনটা বেজে উঠল। জেহুক হাতে নিয়ে দেখতে পেল তের ফোনে জাঙ্কুকের মেসেজ আসছে। সাথে সাথেই জেহুকের মেজাজ গরম হয়ে যায়। সে চিৎকার করে তেকে ডাকতে লাগলো। তে জেহুকের ডাকে আসতেই জেহুক ওর গালে পর পর দুটো চোর বসিয়ে দিল। তোকে না কতবার বারণ করেছিলাম যে জাঙ্কুকের সাথে আর কথা বলবি না,
আমার কথা কি তোর কানে যায় না? উল্টো তুই ওর সাথে প্রেম করছিস। তোর কত বড় সাহস! তে গালে হাত দিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। কারণ জেহুব কোনোদিন তার বোনের গায়ে হাত তুলেনি, আজ জাঙ্কুকের জন্য তার গায়ে হাত তুললো। এত আদরের বোনের গায়ে সে হাত তুললো। শোন, আজ থেকে তোর ফোন চালানো নিষেধ, আর তোর ফোন আমার কাছে থাকবে, আর কখনোই ফোন পাবে না তুই। বলেই ফোনটা নিয়ে জেহুব চলে গেল। আর তে সোফায় বসে বসে কান্না করতে শুরু করে। এবার কি হবে? জাঙ্কুকের সাথে তে কিভাবে কথা বলবে? কখনোই কি আর জাঙ্কুকের সাথে কথা হবে না তের? এভাবে বেশ কিছুদিন কেটে গেল। জাঙ্কুক আর তের মধ্যে কোনো যোগাযোগ হয়নি, আর না দেখা হয়েছে বেশ কিছুদিন যাবত। তে ভার্সিটিতেও যাওয়া বন্ধ করে দিয়েছে, কারণ জেহুবের করা নিষেধ। ও যেন এই বাড়ির বাইরে এক পাও না রাখে। এদিকে জাঙ্কুক তের চিন্তায় পাগল হয়ে যাচ্ছে। মেয়েটার কোনো খবর নেই। জাঙ্কুকের কাছে তের একজন বান্ধবীর নম্বর ছিল। কয়েকবার তাকে ফোনও করেছিল তের সাথে কথা বলার জন্য, কিন্তু তের বান্ধবীর থেকে জানতে পারে তে অনেকদিন ধরে ভার্সিটিতে আসছে না। আমার তের বিয়ে হয়ে যায়নি তো? এমন নানা রকম চিন্তা এসে ঘিরে ধরেছে জাঙ্কুককে। এভাবেই কেটে যায় আরো কয়েকদিন। একদিন সকালবেলায় জেহুব বসে ল্যাপটপে কাজ করছে। তে আস্তে আস্তে জেহুবের পাশে এসে বসলো। তেকে হাসফাস করতে দেখে জেহুব বলল, কি রে, কিছু বলবি? তে মাথা নাড়ালো। তা কি বলবি? জলদি বল, আমার কাজ আছে। ভাইয়া, অনেকদিন তো হয়ে গেল, পড়াশোনা সব বন্ধ, ক্লাসগুলো মিস হচ্ছে। আজকে ভার্সিটিতে যাই প্লিজ। জেহুব ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ালো। না বলতে উদ্যোগ হতেই তের মা রোজ এসে বলল, তে তো ঠিকই বলছে রে, অনেকদিন ধরে তো পড়াশোনা সব মিস হচ্ছে। আজকে যাক না, দরকার হলে তুই সাথে নিয়ে যা, আবার তুই নিয়ে আসিস। জেহুব কিছুক্ষণ নীরব থেকে গম্ভীর কণ্ঠে বলে উঠল, আচ্ছা ঠিক আছে, রেডি হয় নে। এটা শোনা মাত্রই তের টুটে হাসি ফুটে উঠল। অনেকদিন ওর বাইরে যাওয়া হয় না। প্রকৃতির আলো বাতাস থেকে অনেক সময় দূরে আছে তে। মনটাও তার খারাপ হয়ে আছে। এদিকে প্রায় 15 থেকে 20 দিন হতে চললো। জাঙ্কুকের সাথেও তার কোনো যোগাযোগ নেই বললে চলে। এখন আর কিছুই ভালো লাগছে না তের। ফোনটাও নেই যে কোনোভাবে যোগাযোগ করবে জাঙ্কুকের সাথে। তে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিল, আর জেহুব থেকে বাইকে করে ভার্সিটির সামনে নামিয়ে দিয়ে বলল, আমি এসে তোকে নিয়ে যাব, ভার্সিটিতেই থাকিস, পাও এগোবি না, কেমন? আসি। তে মাথা নাড়িয়ে ভিতরে চলে যায়। জেহুবকে আর কিছু বলল না। ক্লাসে আসতেই তের বান্ধবী লিসা বলে উঠল, কি রে, কোথায় ছিলি এতদিন? তোর কোনো খোঁজ খবর নেই, ক্লাসও তো করিস না, ফোন দিলেও ধরিস না। এদিকে তোর খবর জানতে জাঙ্কুক ভাই আমাকে কতবার ফোন দিয়েছে জানিস তুই? ছেলেটা তোর জন্য পাগল পাগল হয়ে গেছে, একটু কথা বলার জন্য, একটুখানি দেখা করার জন্য, আর তুই সবকিছু বন্ধ করে বাড়িতে বসে আছিস। তে লিসাকে জড়িয়ে ধরে কেঁদে নিল। এতদিনের সমস্ত কথা লিসাকে খুলে বলল। দেখিস সবকিছু ঠিক হয়ে যাবে। এর মধ্যেই ক্লাসে টিচার চলে আসে। দুটো ক্লাসের পর অফ পিরিয়ডে লিসা আর তে গিয়ে ক্যান্টিনে বসে পড়ল। লিসা তের দিকে তার ফোন এগিয়ে দিয়ে বলল, কথা বলবি জাঙ্কুক ভাইয়ের সাথে? কিন্তু লিসা, আমার তো নম্বর মনে নেই, আমার ফোনে সেভ করা আছে, হয়তো কন্টাক্ট লিস্টে গিয়ে দেখ, পেয়ে যাবি। তে কন্টাক্ট লিস্ট থেকে জাঙ্কুকের নাম্বার বের করে ডায়াল করলো। দুবার রিং হতে হতে কেটে গেল। তে আবারও কল দিতেই যাবে, এমন সময় জাঙ্কুক নিজেই লিসার ফোনে কল ব্যাক করলো। কল রিসিভ হতে জাঙ্কুকের কণ্ঠ শোনা গেল, হ্যালো লিসা, আমার তের কোনো খবর পেয়েছো? জাঙ্কুক, আমি তে বলে কেঁদে উঠল তে। তের কণ্ঠ কানে পৌঁছাতেই জাঙ্কুক মৃদু স্বরে বলে উঠল, তে তে আমার তে, তুমি কেমন আছো? আর এভাবে কাঁদছো কেন? কেঁদো না প্লিজ, তোমার সাথে আমার কথা আছে, কান্না অফ করো প্লিজ। তে তখনও কেঁদেই চলেছে, থামার কোনো নাম গন্ধই নেই। এই তে, কাঁদিস না, কান্না অফ কর প্লিজ, দেখ ভাইয়া তোকে কিছু বলবে। তের কান্না আস্তে আস্তে বন্ধ হয়ে এলো, তবে এখনো নাক টেনে যাচ্ছেই তে। কোথায় ছিলে এতদিন তুমি? জানো তোমার জন্য আমার কতটা চিন্তা হচ্ছিল। অনেকদিন ভার্সিটিতেও আসছো না, আর তোমার ফোনটাও সুইচ অফ। কি হয়েছে বলো প্লিজ। তারপর আস্তে আস্তে সেদিন জেহুবের ফোন নিয়ে যাওয়ার পর থেকে সমস্ত ঘটনা জাঙ্কুককে খুলে বলল তে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, দেখো। আচ্ছা তুমি কোথায় এখন? ভার্সিটিতে? হ্যাঁ, ওকে তুমি ওয়েট করো, আমি আসছি। প্রায় 1 ঘন্টা হয়ে গিয়েছে। তে আর লিসা
লিসা ক্যান্টিনে বসে ওয়েট করছে জাঙ্কুকের জন্য, বাট জাঙ্কুক এখনো আসেনি। এসব ভাবনার মাঝেই তে তাকিয়ে দেখলো জেহব বাইক নিয়ে ভার্সিটির ভেতর ঢুকছে। তে এটা দেখার সাথে সাথে লিসার হাত জাকিয়ে বলল, কি হবে এখন বলতো? জাঙ্কুক যদি এখন আসে তাহলে ভাইয়া ওকে কিছু হবে না তে, প্লিজ শান্ত হ। জেহব তখন তাদের দিকে এগিয়ে এসে বলল, কি রে তোদের ক্লাস শেষ, এবার চল। লিসা তের দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করতেই তে বলল, না, আরেকটা প্র্যাকটিক্যাল ক্লাস আছে, তারপরে যাব। ঠিক আছে আমি ওয়েট করছি, তুই ক্লাস শেষ করে আয়। তারপর তে লিসার হাত ধরে একটা ক্লাসরুমে গিয়ে বসালো। লিসা, ভাইয়াকে তো বললাম ক্লাস আছে, এদিকে তো 10 থেকে 15 মিনিট বাদে ভার্সিটি শেষ হয়ে যাবে। ওয়েট দাঁড়া, আমি জিজ্ঞাসা করছি কোথায় আছে ভাইয়া। জাঙ্কুকের নাম্বারে ফোন দিল লিসা। জাঙ্কুক তাড়াতাড়ি ফোন রিসিভ করলো। ভাইয়া আপনি কোথায়? এই তো তোমাদের ভার্সিটির ভেতরে ঢুকছি, তোমরা কোথায়? যে ভাইয়া ক্যান্টিনের সামনে বাইকে বসে আছে, আপনি লাইব্রেরির ভবনের সামনের দিকে এসে মেইন ভবনের 3 তলায় চলে আসেন, আমরা ওখানেই আছি। ওকে, আমি আসছি, চিন্তা করিস না তে, জাঙ্কুক ভাইয়া চলে এসেছে। লিসা, ভাইয়া যদি জাঙ্কুককে দেখে ফেলে তাহলে? আরে দেখবে না, কিচ্ছু হবে না, দেখিস। মিনিট দুয়েকের মধ্যেই জাঙ্কুক এসে 3 তলার বারান্দায় দাঁড়ালো। লিসা বারান্দায় এসে জাঙ্কুককে দেখে হাত ধরে তাদের ক্লাসের রুমে নিয়ে গেল। তারপর তের উদ্দেশ্যে বলল, তোরা কথা বল, আমি দেখি কেউ আসছে কিনা। বলে দরজাটা হালকা করে লাগিয়ে বারান্দায় এসে দাঁড়ালো লিসা। তে দৌড়ে গিয়ে জাঙ্কুককে চাপটে ধরেই কেঁদে উঠলো। জাঙ্কুকও তেকে এক হাতে চাপটে ধরে বলল, কেঁদো না, আমি এসেছি তো, দেখবে সব ঠিক হয়ে যাবে। ভাইয়া তো আমাকে বাড়ি থেকে বেরই হতে দেয় না, ফোনটাও নিয়ে গেছে, তোমার সাথে কথাও বলতে পারছি না। তোমার সাথে কথা বলা ছাড়া আমিও যে থাকতে পারি না তে। এদিকে তে তো জাঙ্কুকের বুকে মুখ গুজে কেঁদেই চলেছে। এরই মধ্যে দরজা নক করলো লিসা। তাড়াতাড়ি কথা শেষ করো, ভার্সিটি ছুটি হয়ে গেছে, জিও ভাইয়া বিল্ডিং এর দিকে এগিয়ে আসছে। জেহবের কথা শুনে তে মুখ তুলে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক পকেট থেকে একটা ছোট্ট ফোন বের করে তেকে বলল, এই নাও, এটা তোমার কাছে রাখো। তে অবাক হয়ে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। কি হলো, তাকিয়ে আছো কেন? এটা তোমার জন্য, জলদি নাও, জিও এসে পড়বে। ধরো এটা, আর শোনো, এটাতে আমার নম্বর সেভ করা আছে আর আমার সিমও দেওয়া আছে। ওই সময় এটা কিনতে যাওয়াতে একটু দেরি হয়েছিল। তে আবারও জাঙ্কুককে জড়িয়ে ধরলো। লিসা দরজা নক করে তাদেরকে বলল, ভাইয়া তো সিঁড়িতে উঠেছে, তাড়াতাড়ি করতে। তে জাঙ্কুককে ছেড়ে দিয়ে দূরে দাঁড়ালো। ফোনটা ব্যাগে ঢুকিয়ে নাও, আসছি আমি, সাবধানে থেকো আর নিজের খেয়াল রেখো জান। কি করে যাবে ভাইয়া সামনে দিয়ে? পেছনের ক্লাসে বারান্দা দিয়ে নেমে যাব, আমার জন্য চিন্তা করতে হবে না। কিন্তু জাঙ্কু, এভাবে যেতে হবে, কোনো উপায় নেই। বলেই জাঙ্কুক বেরিয়ে যেতে নিল। কি মনে করে আবারও পিছন ফিরে তাকালো। তে চলো চলো সুখে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। আমাদের আবারও দেখা হবে তো জাঙ্কু? অবশ্যই হবে জান। বলেই জাঙ্কুক পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেল। আর তে নিজের চোখের পানি মুছে নিজেকে শান্ত করে নিল। তারপর তে ক্লাসরুম থেকে বেরিয়ে আসতেই জেহুপ এসে দাঁড়ালো। কি রে, তোরা দুজন কি করছিস? সবাই তো বেরিয়ে গেল। আসলে ভাইয়া তে তো এতদিন আসেনি, তাইও আমার থেকে নোটস লিখে নিচ্ছে। তা তোর কি সবকিছু লেখা হয়েছে তে? হ্যাঁ ভাইয়া, হয়ে গেছে। ওকে, তাহলে চল এবার বাড়ি যাই। বাড়িতে এসে তে শাওয়ার নিয়ে লাঞ্চ করে রুমে চলে গেল। রুমে এসে দরজাটা ভালো করে লক করে টেবিল থেকে ব্যাগ নিয়ে এসে খাটের উপর বসলো। তারপর ব্যাগ থেকে ফোনটা বের করে অন করলো আর কন্টাক্ট লিস্টে গিয়ে দেখতে পেল জাঙ্কুকের নাম্বারটা সেভ করা আছে। তে নাম্বারটাতে ডায়াল করলো। কয়েকবার রিং হয়ে কেটে গেল। মিনিট 5 পর তে আবারও রিং দিল। এবারও বিজি দেখাচ্ছে। তে মন খারাপ করে ফোনটা পাশে রেখে শুয়ে পড়লো এবং নিজেই নিজেকে বলতে লাগলো, নিজেই মোবাইল দিয়ে সিম দিয়ে এখন ফোন রিসিভ করছে না, ঠিক আছে আমিও আর ফোন দিব না, দূর ভালো লাগে না। এসব ভেবে মন খারাপ করে শুয়ে থাকতে থাকতে তের ঘুম চলে আসলো। কিছুক্ষণ পর কল বেজে ওঠায় তের ঘুম ভেঙে গেল। বিরক্ত হয়ে চোখ বন্ধ করে ফোনটা রিসিভ করলো তে, কিন্তু অপাশের ব্যক্তির কণ্ঠস্বর শোনা মাত্রই তের ঘুম উধাও হয়ে গেল এবং সাথে বেশ রাগও হলো। সরি জান, আই এম এক্সট্রিমলি সরি, তখন অফিসের কাজের জন্য ফোনটা রিসিভ করতে পারিনি।
এই যে মিস, সরি বললাম তো, এবার তো কথা বলো। দেখো আমার কিন্তু এভাবে ভালো লাগছে না, তুমি যদি কথা না বলো তাহলে কিন্তু আমি কল কেটে দিব, ঠিক আছে? কথা বলবে না তো? ওকে, আমি কল কেটে দিচ্ছি। জাঙ্কুক এটা বলে যেই না ফোন কাটতে যাবে তখনই তে নরম স্বরে জাঙ্কুককে বলল, না না জাঙ্কুক। কেন, এবার কি হলো? এতক্ষণ কথা বলছিলে না কেন? আমি কতবার সরি বললাম, ইম্পর্টেন্ট কাজ ছিল তাই কলটা ধরতে পারিনি। তোমার উপরে অনেক রাগ হয়েছিল তাই কথা বলছিলাম না। ওকে বাবা, সরি, আর কখনো এমন হবে না। তুমি জানো এমনিতেই তোমার সাথে এতদিন কথা না বলতে পেরে আমার কি অবস্থা, কতটা কষ্ট হচ্ছিল তোমাকে না দেখতে পেয়ে। তে এবার কেঁদেই দিল। এই আবার কি হলো, কাঁদছো কেন? আমারও তো একই অবস্থা জাঙ্কুক। ভাইয়া যদি আমাদেরকে না মেনে নেয় তাহলে কি হবে? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ ভাইয়াকে মানিয়ে নাও না। কিছুদিন যেতে দাও, দেখবে যেও ঠিক মেনে নেবে। যদি না মানে ভাইয়া তোমার নাম শুনলেই রেগে যায়। আরে চিন্তা করো না, মানবে, ঠিক মানবে। তারপর তারা বেশ কিছুক্ষণ কথা বলে নেয়। কিছুক্ষণ কথা বলার পর তে ফোনটা পাশে রেখে ঘুমিয়ে পড়লো। সন্ধ্যায় মায়ের ডাকে ঘুম ভাঙলো তের। কিরে ওঠ, পড়তে বসবি না নাকি আজকে? উঠছি। তে ফ্রেশ হয়ে এসে পড়তে বসে পড়লো এবং রোজ বেগম তের পাশে বসে বললেন, তোর মামাতো ভাই বোগাম নিজে তোকে পছন্দ করেছে, আর তোর মামা মামিরও ইচ্ছা তাদের ঘরের বউ করবে তোকে, তাই কালকে বিয়ে ডেট ফিক্সড করেছে। যেহেতু সব কথা বলে রেখেছে। কি বলছো কি তুমি? ভাইয়া আমার বিয়ে ঠিক করে ফেলেছে মানে? তোমরা একটাবারও আমাকে জানালে না? বোগাম তো আমাদের আত্মীয়ই, আর তাছাড়া ও খুব ভালো ছেলে। তোর মামা মামি অনেক করে বললো, তার জন্য আর না করতে পারলাম না। আর বোগামও 3-4 দিন পরেই জার্মানিতে চলে যাবে, তাই আর দেরি করতে চায় না বিয়েটা নিয়ে। এই কারণেই সবকিছু তাড়াতাড়ি ঠিক করা। কিন্তু আমি বোগাম ভাইয়াকে বিয়ে করতে পারবো না। কেন বিয়ে করতে পারবি না? তুমি তো সবকিছু জানোই মা, তারপরে এমন করছো কেন? আমি তো জাঙ্কুকে। ওই জাঙ্কুকের নাম তুই মুখে আনবি না তে, না হলে তোর মুখ টেনে ছিঁড়ে ফেলবো। দরজা দিয়ে ঢুকতে ঢুকতে যে হোক এক কথাটা বলল, ভাইয়া আমি ওকে ভালোবাসি, ওকে ছাড়া কাউকে বিয়ে করব না। এসব ভালোবাসা ভুলে যা। সম্ভব না, ওকে ভুলতে পারবো না আমি। এখন সব আবেগের বসে বলছিস তুই, কিন্তু সত্যিকার অর্থে ভালোবাসা কেউ পায় না। দিন শেষে সবাই তোকে চায়। তোর ভালোর জন্যই বলছি তে, একটা কথা মাথায় ঢুকিয়ে নে, তোর বিয়ে অরুণের সাথেই হবে, আর কারোর সাথে না। কিন্তু ভাইয়া। কোনো কিন্তু না, আমি ডিসিশন ফাইনাল করে নিয়েছি। এটা বলে জেহুব চলে গেল। আর তে অসহায় সুখে তার মায়ের দিকে তাকিয়ে বলতে লাগলো, মা, ও মা, তুমি একটু ভাইয়াকে বোঝাও না, আমি জাঙ্কুকে ছাড়া থাকতে পারবো না। তোর ভাইকে বলে কোনো লাভ নেই। ওই মেয়েটা তোর ভাইয়ের সাথে প্রতারণা করার পর থেকে তোর ভাই এমন হয়ে গেছে। ভালোবাসা শব্দটাই এখন ঘৃণা করে, এসবের প্রতি বিশ্বাস উঠে গেছে ওর। কিন্তু জাঙ্কুক তো আমাকে সত্যিই ভালোবাসে, ও কখনো আমায় ঠকাবে না। তুই জাঙ্কুকে ভুলে যা, আমার কিছুই করার নেই। তোর মামা মামিকে আমি কথা দিয়ে ফেলেছি। বলে রোজ বেগম উঠে চলে গেলেন। রোজ বেগম চলে যেতেই তে ঘরের দরজা লাগিয়ে ফোন নিয়ে বেলকনিতে চলে যায়। জাঙ্কুককে কয়েকবার ফোন করে, কিন্তু তার ফোন সুইচ অফ বলছে। তে আর কোনো উপায় না পেয়ে তার টেবিলের ডায়েরি থেকে লিসার নাম্বার বের করে তাকে কল লাগায়। হ্যালো লিসা, আমি তে। হ্যাঁ বল। এই দাঁড়া, এটা কার নম্বর? আমারই। ভাইয়া বোগাম ভাইয়ার সাথে আমার বিয়ে ঠিক করেছে। আমি বিয়ে করব না। মাকেও কতবার বলেছি ভাইয়াকে বোঝানোর জন্য, কিন্তু মাও বলেছে জাঙ্কুকে ভুলে যেতে। আমি কি করব কিছু বুঝতে পারছি না। জাঙ্কুক ভাইয়াকে জানাসনি এটা? ওর ফোনে ট্রাই করেছিলাম, পাইনি, সুইচ অফ। আবার ট্রাই কর, আমি দেখছি কি করা যায়। তুই চিন্তা করিস না, রাখি। তে ফোন রেখে বিছানায় উপর হয়ে শুয়ে পড়লো। তে মরে যাবে, তবুও অন্য কাউকে বিয়ে করবে না, কারণ সে তো জাঙ্কুককে ভীষণ ভালোবাসে। কি হবে? আমি কি করব? জাঙ্কুককে ছাড়া থাকা আমার অসম্ভব। ভাইয়া যদি সত্যি সত্যি বোগাম ভাইয়ার সাথে বিয়ে দিয়ে দেয়, কি হবে তখন? কি করে থাকবো আমি জাঙ্কুককে ছাড়া? তে তো কান্নায় ভেঙে পড়ে। সে কি করবে কিছুই বুঝতে পারছে না। বেশ কিছুক্ষণ পর জাঙ্কুক তেকে ফোন করে। হ্যালো, সরি তে, আমার ফোনে চার্জ ছিল না তাই রিসিভ করতে পারিনি। একটু আগে লিসা ফোন দিয়েছিল, ও বলেছে সবটা আমায়। ভাই আমার বিয়ে ঠিক করেছে, কালকে আমার বিয়ে। আমার বাবা মামিকেও কথা দিয়ে ফেলেছে। আমি এই বিয়ে করব না জাঙ্কুক, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি একদম চিন্তা করো না, কিছু হবে না। আমি তোমাকে কারোর হতে দিব না, আমার উপরে ভরসা রাখো। বলে ফোন কেটে দিল জাঙ্কুক। নিশ্চয়ই তার মনের ভেতর কিছু একটা চলছে। রাত প্রায় 1টা বাজে। তে চিন্তা করতে করতে এক সময় ঘুমিয়ে পড়েছিল, কিন্তু মিনিট 5 আগে জাঙ্কুকের ফোন পেয়ে তের ঘুম ভেঙে যায়। জাঙ্কুক ফোন দিয়ে তেকে বলল, ঘুমিয়ে পড়েছিলে নাকি? সরি ঘুম ভাঙানোর জন্য। না সমস্যা নেই, আমি তোমার বাসার নিচে আছি। তোমার রুমের জানালাটা খুলে একটু জানালার কাছে এসো। তুমি এত রাতে কেন
জাঙ্কুক, যদি ভাইয়া দেখে ফেলে তাহলে কি হবে? আগে এসো, তারপর বলছি। তে তাড়াতাড়ি করে জানালার কাছে গিয়ে দেখতে পেল জাঙ্কুক গেটের বাইরে দাঁড়িয়ে আছে। এত রাতে তুমি আমার বাসায় পাগল হয়েছো নাকি? ভাইয়া যদি দেখে তাহলে কিন্তু শেষ। সেসব পরে বলছি, তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি তোমার ফোনটা আর ব্যাগটা নিয়ে চলে এসো। কিন্তু কি করে আসবো? মা আর ভাইয়া দেখে ফেলবে তো। কেউ দেখবে না, আস্তে ধীরে আসো, সাবধানে। ওকে, আসছি। তারপর তে জামাটা পাল্টে চুল আঁচড়ে নিয়ে সুন্দর মতো রেডি হয়ে নেয়। এর মধ্যেই আবার জাঙ্কুকের ফোন আসে। হ্যালো, কি হলো? কোথায় তুমি? এত দেরি কেন? এই তো আসছি, একটু ওয়েট করো। কেউ দেখে ফেললে খুব বড় সমস্যা হয়ে যাবে। তারপর ফোন আর ব্যাগ নিয়ে তে রুমের দরজা খুলে বের হয়ে পড়ে। ড্রয়িং রুম পুরো অন্ধকার। তে নিজের রুমের লাইট অফ করে দিয়ে পা টিপে টিপে মেন দরজার কাছে চলে গেল। আস্তে করে দরজা খুলে বেরিয়ে এলো। তারপর ফোনের ফ্ল্যাশ লাইট অন করে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। গেট খুলে বাহিরে বেরোতেই দেখতে পেল জাঙ্কুক বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। বাইকে ওঠো। এত রাতে কোথায় যাব? আমার বাড়িতে। কি কি বলছো কি জাঙ্কুক? এখন যদি তুমি আমার সাথে না যাও তাহলে কিন্তু সারা জীবনের জন্য আমাকে হারিয়ে ফেলবে। না, আমি তোমাকে হারাতে চাই না, হারাতে পারবো না, কিন্তু আমার ভাইয়া আমাকে না পেলে তো। তুমি আমার সাথে চলো, আমাকে বিশ্বাস করো তো তুমি? নিজের থেকেও বেশি। তাহলে চলো আমার সাথে, ভরসা রাখো আমার উপর, কিছু হবে না। জাঙ্কুক বাইক স্টার্ট দিল আর তে জাঙ্কুকের পেছনে উঠে বসে পড়ল। জাঙ্কুক ফুল স্পিডে বাইক চালাচ্ছে। আকাশে মেঘ ডাকছে, সাথে বাতাসও বইছে, তাই তের কিছুটা ঠান্ডা লাগছিল। খানিক বাদে বাদে তে শীতে কেঁপে উঠছিল। তে, কোনো সমস্যা হচ্ছে তোমার? না, আসলে একটু ঠান্ডা লাগছে তাই। আর একটু ওয়েট করো, আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। মিনিট 5-এর মধ্যে জাঙ্কুক তার বাড়িতে এসে পৌঁছায় আর তের হাত ধরে তার বাড়ির ভেতরে নিয়ে যায়। তেকে নিয়ে ভেতরে ঢুকতেই জাঙ্কুক সবার সঙ্গে তের পরিচয় করিয়ে দিল। জাঙ্কুকের মা হলো জিন আর বাবা হলো নামজুন আর ছোট ভাই হলো ইউনো। তে, ওনারা হচ্ছে আমার মা বাবা, আর ও হচ্ছে আমার আদরের একমাত্র ছোট ভাই ইউনহো। তে জাঙ্কুকের মা বাবাকে সালাম দিল। তারপর সবার সাথে কথা বলে নেয় তে। যে বিষয়টা দেখে তে সবচেয়ে বেশি অবাক হয়েছিল সেটা হলো এত রাতে বিয়ের সকল অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে জাঙ্কুক। এসব কি জাঙ্কুক? আমি এখনই তোমাকে বিয়ে করতে চাই, তোমার কোনো আপত্তি আছে? বিয়ে কিভাবে? এটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। জিহুকে বললে তো বুঝবে না, উল্টো ঝামেলা করবে, তাই ভাবলাম বিয়ে করেই তোমাকে নিয়ে ওই বাড়িতে যাব। তে আর কিছু বলল না। এর মাঝেই জাঙ্কুকের মা তেকে বলে উঠল, ভিতরে এসো মা, আমার সাথে এসো। এটা বলেই জাঙ্কুকের মা তেকে রুমে নিয়ে গেল। তারপর তেকে একটা গোলাপি কালারের শাড়ি পরিয়ে দিল আর হালকা কিছু গহনা পরিয়ে দিল। তারপর তেকে সুন্দর মতো তৈরি করে জাঙ্কুকের পাশে বসিয়ে দিলেন। এর মধ্যে জাঙ্কুক টি শার্ট চেঞ্জ করে পাঞ্জাবি পরেছে। তের খানিকটা লজ্জা লাগছে। এখানকার সকল মানুষজন এবং পরিবেশ সবই নতুন তার কাছে। আপাতত আজকে দুজনের রেজিস্ট্রি ম্যারেজ হবে। রেজিস্ট্রি পেপারে জাঙ্কুক প্রথম সাইন করলো। তারপর তেকে পেনটা এগিয়ে দিল জাঙ্কুক। তে পেনটা হাতে নিয়ে একবার জাঙ্কুকের দিকে তাকালো আর জাঙ্কুক তের হাত ধরে তাকে আশ্বস্ত করলো সাইন করার জন্য। তারপর তেও সাইন করে দিল রেজিস্ট্রি পেপারে। সাইন করার পর তের মা জিন বললেন, তোরা বস, আমি সবার জন্য মিষ্টি নিয়ে আসছি। বেশ কিছুক্ষণ বাদেই জাঙ্কুকের মা কিছু নাস্তা আর মিষ্টি নিয়ে এলেন। উনি নিজে হাতেই তে আর জাঙ্কুককে মিষ্টি খাইয়ে দিলেন। তারপর জাঙ্কুককে বললেন, রাত প্রায় 3টা বাজে, ওকে নিয়ে এখন ঘরে যা, সকাল হলে বাড়িতে যাস। আচ্ছা আম্মু, এই চলো। জাঙ্কুক তেকে নিয়ে তার রুমে গেল। রুমে ঢুকতেই অবাক হয়ে গেল তে। পুরো ঘরটা ফুল আর মোমবাতি দিয়ে সাজানো। পাশে তাকিয়ে দেখলো ইউনো দাঁড়িয়ে মুচকে মুচকে হাসছে। জাঙ্কুক ইউনোর দিকে তাকিয়ে বলল, এইটুকু সময়ের মধ্যে এত কিছু কখন করলি? যখন তুই ডিসিশন নিয়েছিলি যে আজকে বিয়ে করবি তখনই। থ্যাঙ্কস ব্রাদার, বাট এখন আমাকে আর তোর ভাবিকে একটু একা ছাড়, রেস্ট নিব। ওকে, তোমরা রেস্ট নাও, আমিও একটু ঘুমাই, কম দখল যায়নি আমার ওপর। বলে ইউনো চলে গেল আর জাঙ্কুক দরজা লাগিয়ে এসে বিছানায় শুয়ে পড়ল। তে তখনও দাঁড়িয়ে আছে। এটা দেখে জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলল, কি হলো, দাঁড়িয়ে আছো কেন এখনো?
আমার না খুব ভয় করছে। ভাইয়ার মা যদি জানতে পারে তাহলে কি হবে? আমি তোমাকে নিয়ে কালকেই ওই বাড়িতে যাব। হ্যাঁ, যেহবার আন্টি রাগ করবে ঠিকই, কিন্তু মেনে নেবে। দেখো, এখন যদি তোমাকে বিয়ে না করতাম তাহলে আমি তোমাকে সারা জীবনের মতো হারিয়ে ফেলতাম। যা হয় ভালোর জন্যই হয়। এখন এসব চিন্তা বাদ দাও। এসো একটু রোমান্স করি বউজান। ইস, একটু লজ্জাও নেই বেহায়া। বউয়ের সামনে আবার কিসের লজ্জা? আসো না একটু আদর করি। এটা বলেই জাঙ্কুক তেকে নিজের কাছে নিয়ে আসে। তারপর তেকে ডিপলি কিস করতে শুরু করে। তেও সবকিছু বলে জাঙ্কুকের আদরে নেতিয়ে গেল। জাঙ্কুকের আদরে তেও সাড়া দিতে শুরু করে। এভাবেই তারা দুজন হারিয়ে যায় তাদের ভালোবাসার রাজ্যে। তে ঘুমন্ত অবস্থায় বুঝতে পারে জাঙ্কুক শক্ত করে তাকে জড়িয়ে ধরে কপালে চুমু খাচ্ছে। এটা দেখাতে আরো লজ্জায় পড়ে যায়। তেকে লজ্জা পেতে দেখে জাঙ্কুক তে টুটে কিস করে বলল, এখন ঘুমিয়ে পড়ো, সকালে আবার ওই বাড়িতে যেতে হবে। অন্যদিকে জেহুব রাগে চোখে জাঙ্কুক আর তের দিকে তাকিয়ে আছে। জেহুবকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু জেহুব কোনো কথাই শুনতে নারাজ। ওর একটাই কথা, তে যেন এই বাড়িতে আর পা না রাখে। কিরে, কথা কানে যাচ্ছে না তোদের? বলছি না এখান থেকে চলে যেতে। আর তোর এত বড় সাহস কি করে হলো আমার পারমিশন ছাড়া রাতের বেলা বাড়ি থেকে পালানোর? তোকে তো আমি মেরেই ফেলবো তে। বলে চোর দেওয়ার জন্য জেনা জেহুব হাত তোলে। তখনই জাঙ্কুক জেহুবের হাত ধরে ফেলল। অনেক হয়েছে, আর ওর গায়ে হাত দিবি না। আমার বোনকে আমি মারবো কি মারবো না সেটা বলার তুই কে? I am her husband and she is my wife. তাই আমার বউয়ের গায়ে হাত দেওয়ার আগে 100 বার চিন্তা ভাবনা করবি। তোর কোনো কথা শুনতে চাই না আমি। আমার মেয়ে যেখানে গিয়ে সুখে থাকবে, ভালো থাকবে, সেখানেই ও থাকবে। এটা নিয়ে আর একটা কথা বলবি না তুই। আর শোন, যে মেয়েকে তুই ভালোবেসেছিলি সেই মেয়ে তোকে কোনোদিনও ভালোবাসতো না, তাই তোকে ঠকিয়ে চলে গেছে। কিন্তু জাঙ্কুক এমন ছেলে না। আর ওর সাথে তোর তো 1-2 দিনের বন্ধুত্ব না, 8-8টা বছরের বন্ধুত্ব। সেই কলকাতা থেকেই তুই ওকে চিনতিস। তাহলে তুই তোর এত ভালো বন্ধুকে কেন অবিশ্বাস করছিস? ওকে তো তুই ভালোভাবেই চিনিস আর জানিস। আমিও ওকে চিনি। ও এমন ছেলে না, বোঝার চেষ্টা কর। জেহুব হনহনিয়ে ভেতরে চলে গেল। জাঙ্কুক আর তেকে ভিতরে এনে বসালেন। কিছুক্ষণ কথা বলার পর সকালের নাস্তা করে জাঙ্কুক আর তে তাদের বাড়িতে চলে গেল। মাস তিনেক আগে জেহুব জাঙ্কুক আর তের বিয়েটা মেনে নিয়েছে। এখন দুই পরিবারের মধ্যে সম্পর্কটা অনেক ভালো। কারোর কোনো আপত্তি নেই তাদের এই সম্পর্কটা নিয়ে। আর জেহুবের মেনে নেওয়ার কারণ হলো তের পেটের বাচ্চা। হ্যাঁ, আমাদের তে এখন প্রেগনেন্ট। তাই বোন আর বোনের বাচ্চার খুশির জন্য জেহুব তাদের সম্পর্কটা মেনে নিয়েছে। তার বেশ কিছুদিন পর তের কুল আলো করে একটি মেয়ে বাচ্চার জন্ম হয় আর তার নাম রাখা হয় তেকুক। এভাবেই তারা হাসি খুশি ভাবে বসবাস করতে শুরু করে।